পতন দিয়ে মানুষের জীবন শুরু হয়। জীবনটা অনেক কঠিন। জীবনটাকে যতটা সহজ করে নেওয়া যায় ততই ভালো আমি মনে করি। জীবনে যত রকমের বিপদ আসুক না কেন সব কিছুর জন্যই মনে করবেন তার পিছনে মহান আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু রেখেছেন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সংসারের কাজে হাত দিলাম। আসলে মনকে যদি ভালো রাখতে চাই তাহলে সংসারের কাজগুলো করলে আমার মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। একদিন পর নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমার আপুদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। এখন কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। এবেলা সেবেলা বৃষ্টি কিন্তু লেগেই থাকে। হয়তো সকালে যদি বৃষ্টি না হয়, বিকেল দিকে বৃষ্টি হচ্ছে। আবার বিকেল দিকে বৃষ্টি না হলেও রাতের দিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন। আর আমার রান্নাঘরটা কিন্তু একেবারে অন্ধকার। তো অনেকদিন আগে এই জানালা পরিষ্কার করা হয়েছিল। যেহেতু চুলার পাশে আমার রান্নাঘরটা, রান্নাঘরের জানালাটা, তো এই জানালাটা সচরাচর ময়লা একটু বেশি হয়ে থাকে। রান্না করতে গেলে যত রকমের তেল কাস্টে এই গ্লাসে গিয়ে ছিটে। আবার এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে থাকে। তো আজকে পুরোটা রান্নাঘর যদিও আমি ওইভাবে পরিষ্কার করব না। শুধু রান্নাঘরের এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালার অংশটুকু আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। তো চারপাশটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে যে ঝুলগুলো পড়েছিল সেই ঝুলগুলো আগে আমি পরিষ্কার করে নিলাম। গ্রিলগুলো ওইভাবে আর পরিষ্কার করব না। আসলে কিছুদিন আগে আমি অফ ক্যামেরাতে গ্রিলগুলো ভালো করে আমি সাবান পানি দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে শুধু একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। আর এদিকে আমি চুলাটাও চারপাশ থেকে পরিষ্কার করে নিচ্ছি। এখন যেহেতু আমি ১ দিন কি ২ দিন মাঝে, মাঝে ৩ দিন পরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই কারণে কিন্তু আসলে ভিডিওতে দেখা যায় রেগুলার যেহেতু আর কথা বলা হয় না, হুট করে ভয়েসটা দিতে গেলে আমার কেমন যেন একটু সমস্যা হয়। আজকেও ভেবেছিলাম যে আমি ভিডিও দিব না। তো পরবর্তীতে মনে হলো যেহেতু ভিডিওটা শ্যুট করাই আছে এবং এডিটিংও করে রেখেছি, তো ভিডিওটা আমার আপুদের সাথে শেয়ার করি। আজ অনেক দিন হলো আমার গলার অবস্থা কিন্তু একেবারেই খারাপ। আসলে এখন যদিও একটু স্বাভাবিক আছি, তারপরেও কিন্তু দেখা যায় হুটহাট করে গলাটা একেবারে ভেঙে যায়। তো এই যে ভয়েস দিতে বসলাম আর হুট করেই দেখলাম যে গলার অবস্থা আবার খারাপ হয়ে গিয়েছে। তো কি আর করা, এই অবস্থাতেই ভাঙা গলা নিয়ে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতে হচ্ছে। আমি কিন্তু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো আগে রান্নাঘরের জানালাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর কিন্তু আমি এই যে এখন নাস্তা করার পর যে প্লেট বাটিগুলো বের হয়েছিল এগুলো এখন আমি এক এক করে পরিষ্কার করে নিব। তো যাই হোক, আমার অনেক, অনেক ভালোবাসার আপুরা, আন্টিরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন। আসলে আমি জানি না আমি খুব ছোট্টখাটো একজন মানুষ। আমার মতো ছোটখাটো একজন মানুষের কাছ থেকে আপনাদের কী বা আপনারা শিখতে পারেন বা কী বা শিখেছেন। পার্সোনালি আমাকে যারা পছন্দ করেন এবং আমাকে দেখা যায় যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা ফোন দিয়ে অনেক সময় বলে থাকেন যে, "আপু কেন ভিডিও দিচ্ছ না?" বা "চাচি আম্মা কেন আপনি ভিডিও দিচ্ছেন না? আপনার ভিডিও দেখে অনেক কাজ শিখেছি।" তো যখন দেখা যায় আমার সেই আন্টিরা বা আমার সেই আপুরা এই কথাগুলো বলে থাকেন, তখন কিন্তু আমার নিজের কাছেও অন্যরকম একটা টেনশন কাজ করে বা চিন্তা মনে হয় আরকি। চিন্তা করি যে আমার মতো ছোটখাটো একজন মানুষের কাছ থেকে আমার প্রিয় আপুরা এবং আন্টিরা কী এমন কাজ শিখে থাকেন। আসলে ভালোবাসার জায়গা তৈরি করাটা এতটা কিন্তু সহজ না, খুবই কঠিন। একটা মানুষের কিন্তু দেখবেন যে ছোট থেকে বড় হতে গেলে তার পিছনে অনেক, অনেক ধৈর্য এবং পরিশ্রম করতে হয়। ভালোবাসা অর্জন করতে গেলে সেখানে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সে জায়গা থেকে আমি মনে হয় যে এতটুকু ভালোবাসা আপনাদের যে অর্জন করতে পেরেছি, তার জন্য সত্যিই মাঝে, মাঝে নিজেকে নিজের কাছেই অনেক ভালো লাগে।
যে আমার মতো ছোটোখাটো একজন ইউটিউবার ভিডিওগুলো আমার প্রিয় আপুরা এবং আন্টিরা যে পছন্দ করে থাকেন। এখানে দেখেন আমি কি করছি, আমার এটা যেহেতু কাচের একটা অয়েল জার, তো এটা না অনেক আর কি তেল কাস্ট হয়েছিল। আমি এখানে একটু ভিনেগার, গরম পানি আর এখানে একটু আর কি গুঁড়ো সাবান দিয়ে তারপর আর কি ভিজিয়ে নিলাম। তো ভিনেগার যদি এই গরম পানি আর গুঁড়ো সাবানের সাথে ব্যবহার করে যে কোনো তেল কাস্টে জিনিস যদি পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়, তেমন কিন্তু আর তেল চিটচিটে ভাবটা থাকে না। তো অয়েল জারটা অনেক দিন হয় আমি পরিষ্কার করি না। আসলে গত ১ মাস ধরে আমার মন মানসিকতা তেমনভাবে ভালোই ছিল না। একটা অশান্তির ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম। বিশেষ করে ঈদের দিন থেকেই কিন্তু আমার ঝামেলাটা শুরু হয়েছিল। তো দেখতে, দেখতে কিন্তু এই যে আবার কোরবানি ঈদ চলে আসলো। এই মাসের শেষের দিকেই আর কি কোরবানি ঈদ। তো সে জায়গা থেকে চিন্তা করলাম যে না, এত মন খারাপ করে থাকা যাবে না। আসলে জীবনটাই এমন, আমাদের মেয়েদের বলেন বা কিছু, কিছু পুরুষদের ক্ষেত্রে বলেন, যে জীবন হচ্ছে এমন একটা জিনিস যেখানে উত্থান-পতন বলে থাকবে। আসলে একটা মানুষ জীবনে যতদিন বেঁচে থাকবে, তার জীবনে উত্থানও আসবে এবং পতনও আসবে। সে জায়গা থেকে আমি মনে করি নিজেকে একেবারে ভেঙে না ফেলে সেখানে আল্লাহর উপরে ভরসা রেখে এবং তাওয়াক্কুল করে আল্লাহর উপরে যদি ভরসা রাখা যায়, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার বান্দার সেই বিপদগুলো অচিরেই কাটিয়ে দিবে। আসলে আমাকে আকিব রাকিব মমস আইডি থেকে আপু বেশি সম্ভবত আমাকে কমেন্ট করেছিল যে, "আপু তুমি অনেক স্ট্রং।" তো আসলে সংসারটা যেহেতু আমার, সংসারটা কিন্তু আমার একটা ১ দিন বা ২ দিনের সংসার না। প্রায় ১৯ বছর শেষ হয়ে ২০ বছরে পা রাখলো। তো গত এপ্রিল মাসের ২৯ তারিখে কিন্তু আমাদের বিয়ের ১৯ বছর শেষ হয়ে ২০ বছরে পা রাখলো। সে জায়গা থেকে বলেন তো যে এখন তো আমি চাইলেই হুট করে সংসারটা ত্যাগ করতে পারি না। আমার অনেক, অনেক ভালোবাসার আপুরা আমাকে ধৈর্য ধরতে বলেছেন এবং সবাই আমাকে বলেছেন যে আমি যেন অন্তত আমার ২ টা মেয়ের দিকে তাকিয়ে আমি নিজেকে সামলিয়ে নেই। তো আসলে এই যে আকিব রাকিব মম আইডি থেকে যে আপু আমাকে কমেন্ট করেছো যে, "আপু তুমি অনেক স্ট্রং।" তো সত্যি আপু আসলে নিজের জায়গায় আসলে যার, যার অবস্থানটা কিন্তু সে, সে বোঝে। আমি আমার জায়গা থেকে স্ট্রং না থেকে আসলে উপায় নাই। কারণ এই সমস্যার সম্মুখীন আমি গত ১০ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমি একেক সময় একেকভাবে ভুক্তভোগী হই। তো মিসেস ঋতু আইডি থেকে আমাকে অনেকভাবে অনেক কমেন্ট আমাকে করেছেন এবং এটাও লিখেছেন যে, "খারাপ মানুষ কখনো ভালো হয় না।" তো আসলে এটা আমি কতটুকু সত্য আ তা আমি বলব না। আসলে ভালো খারাপ সেটা তো তার নিজের মধ্যে আম বিরাজ করে। একটা মানুষ চাইলে সে নিজে থেকে কিন্তু ভালো হয়ে যেতে পারে। আবার যদি সে ভাবে যে না, আমি এই নিজেকে বের জায়গাটা করে থেকে নিয়ে আসবো, আমি কখনো আর এই ধরনের কোনো কাজ করব না। তাহলে আমার মনে হয় সে মানুষটার ভালো হতে সময় লাগে না। তবে আমি এই যে মিসেস ঋতু আইডি থেকে আপু যে কমেন্টটা করেছেন, আমি কমেন্টটা পড়ে কিন্তু একটু মন খারাপ করিনি বা রাগও হইনি। কারণ আমি যদি মনে করি আমি আমার নিজের জায়গা থেকে কিভাবে চললে আমি মানুষের কাছে সম্মান পাবো, আমার আত্মসম্মান বৃদ্ধি পাবে, কিভাবে চললে মানুষ আমাকে ভালো বলবে, কি কাজ করলে মানুষের মনে আসলে কষ্ট লাগবে না, আমি কিন্তু আমার জায়গা থেকে আমি ঠিক সেভাবেই চলার চেষ্টা করব এবং সেই কাজগুলোই করব। যে কাজগুলো করলে আমার পরিবার আমাকে অপছন্দ করবে, আমার সন্তানরা মনে কষ্ট পাবে অথবা আমি সমাজের মানুষের কাছে ছোট হব, এই কাজগুলো কিন্তু আমি কখনো করব না। যদি আমার বিবেক আর কি জাগ্রত থাকে। আর যদি বিবেক জিনিসটাই আমার ভিতরে না থাকে, সেটা যদি একদম আমার আগেই মরে যায়, তাহলে আমি বারবারই কিন্তু একই কাজ করব। যাই হোক, মিসেস ঋতু আইডি থেকে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্টগুলো করার জন্য। আর
আরেকটা কথা বলে নিই, এই যে চাদরটা নামিয়েছিলাম আমি বিছাবো, তো দেখতে পেলাম যে চাদরটা একটা অংশ ছিঁড়ে গিয়েছে। তো ওই চাদরটা রেখে আবার আমি এই লাল চাদরটা নিয়ে আসলাম। আর চাদর বিছানোর আগে দেখতেই পেলেন আমি জানালাটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কাজের মধ্যে যত থাকা যায় ততই কিন্তু মনটা ভালো থাকে। আমি এই কটা দিন একেবারে মানসিকভাবে একটু শান্তি পাইনি। সারাক্ষণ আমার হাজারটা টেনশন আমার ভিতরে কাজ করেছে। আমি মানসিক, শারীরিক ২ দিক থেকেই কিন্তু আমি ভেঙে পড়েছিলাম। আসলে দেখবেন যে একটা মেয়ে কখন আম নিজের চেহারা নষ্ট করে ফেলে। তো একটা মেয়ে যখন তার স্বামীর বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখে, যেগুলো আসলে সে কখনো কল্পনাও করতে পারে না। তো এই ধরনের কর্মকাণ্ড যদি একটা মেয়ে হঠাৎ করে তার কানে আসে, বা সে যদি এমন কোনো কিছু তার নিজের চোখে প্রমাণ পায় বা নিজের কানে শুনতে পায়, তখন কিন্তু ওই জায়গা থেকে মেয়েটা দিন শেষে একটা চিন্তাই করে যে আমি দিন শেষে কাকে ভালোবাসলাম, কাকে বিশ্বাস করলাম। দিন শেষে গিয়ে এই মানুষটার কাছ থেকে আমি প্রতিনিয়ত ঠকি। তো আসলে আমি মনে করি কি যে আমার ভাগ্যটাই হয়তোবা এমন। তো আমি আমার ভাগ্যের উপরেই সবকিছু ছেড়ে দিয়েছি। আমি দেখি না যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আমাকে কতটা ঠকাতে পারে। তারপরেও জীবনের শেষ প্রান্তে গিয়ে আমি চেষ্টা করব তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয়, আমি মনে করব এটা আমার ব্যর্থতা না বা আমারও দোষ না। আমি মনে করব যে তার রক্তেই কোনো সমস্যা আছে। তো যাই হোক, আমি যতবার মানুষটাকে বিশ্বাস করেছি ততবারই ঠকেছি। এখন মনে হয় বাকিটা জীবনও আমার ঠকতে, ঠকতে যাবে। আর এই মানুষটাকে নিয়ে আমি যত বেশি চিন্তা বা টেনশন করব, ততই আমার সংসারটা ধ্বংসের পথে চলে যাবে। আমার যেহেতু ২টা মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমি কাজকর্ম নিয়ে আমি নিজেকে ভালো রাখতে চাই এবং সুস্থ রাখতে চাই। আমার আপুরা আমার জন্য দোয়া করবেন। আর আশা করছি এই কথাগুলোর মধ্যেই আকিব রাকিব মমস আইডি থেকে আপু আমার উত্তরটাও পেয়ে গিয়েছ যে আপু আমি কেন এখনো পর্যন্ত এতটা স্ট্রং আছি। এই যে পুরাতন বালিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কাউকে দিয়ে দিব। বাসার নিচে যে দারোয়ানটা আছে তাকে আর কি ডেকে বালিশগুলো দিয়ে দিব। তো এগুলো যেহেতু তোশকের কাপড় দিয়ে বানানো, এগুলো আসলে আমার দেখতে ভালো লাগছে না। তো নতুন যে বালিশগুলো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওগুলোই আবারও এই তো লাগিয়ে দিলাম। আসলে আমি চাইলেই কিন্তু জবার বাবাকে বিভিন্নভাবে আমি হেনস্থা করতে পারি, ছোট করতে পারি। আমি মনে করি যে একদিন যদি তার হুঁশ ফিরে তাহলে হয়তোবা সে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, একেবারেই যে আমি তার সাথে কিছু বলি নাই বা করি নাই, সে কথাটা বললে ভুল হবে। একটা মেয়ে যখন তার স্বামীর কোনো খারাপ কোনো কিছু আচার-আচরণের কথা শুনতে পায়, তখন কিন্তু একটা মেয়ে আমি মনে করি নিজের জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করাটা খুবই কঠিন। আমার জায়গা থেকে আমি তার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করেছি, অনেক হই-হাল্লা করেছি। আমি দেখেছি যে আমি যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, তার জায়গা থেকে সে সেই কাজগুলো করার জন্য অটলই থাকে। তো শুধু, শুধু তার সাথে চিৎকার চেঁচামেচি করে তো আমার কোনো লাভ নাই। তো আমি আমার মতো সংসারটা করতে থাকি আর সে তার কাজগুলো করতে থাকুক। আসলে সবারই তো মৃত্যু আছে, তো মৃত্যুটা তো অনিবার্য। আসলে তার কবরে যেমন আমি যাব না বা আমার কবরে সে যাবে না। যার, যার পাপের হিসাব সে দিবে। তার জায়গা থেকে আমি একটা কথাই বলব যে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং বুঝ দান করেন। তো সে আমাকে একটা কথা বলে যে, "পাপ কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আপনি যদি জেনে শুনে বারবার একই পাপ কাজ করে যান, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে বারবার একই পাপ কাজের জন্য ক্ষমা করবেন কিনা?" আসলে এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই। এপাশ থেকে আমি তো আমার দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, করতে আমি কিন্তু সংসারের অনেক কাজ করে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে এখন এই যে টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম সেটা বিছিয়ে দিলাম। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস। তো চিন্তা করলাম যে ঘরটা আগে মুছে ফেলি। রান্নাবান্নাও করতে হবে। আমি কিন্তু মাছের মাথা ভিজিয়ে দিয়ে আসছি। তো সেগুলো ভিজিয়ে দিয়ে আমি যে রুমালগুলো দিয়ে সবকিছু পরিষ্কার করেছি,
তো সেই রুমালগুলো আমি গরম পানি দিয়ে আর গুঁড়ো সাবান দিয়েও কিন্তু ভিজিয়ে দিয়েছি। আবার দেখতে পেলেন আমি কাজের ফাঁকে আমি থালা বাসন যেগুলো ধুয়েছিলাম সেগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে আমি গুছিয়ে আর কি রেখে আসলাম। সংসারটা যেহেতু আমার, আর আমার এই সংসারটার মধ্যে আমার সত্যি কথা বলতে অনেক ভালোবাসা, অনেক মায়া জড়ানো। আমি ওই যে মানুষ বলে না যে নারী কিসের টানে আটকায়? আমি মনে করি একটা নারী তার সংসারটাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং সন্তানদের তো কথা আর কি বলবো, সন্তান তো আছেই। আর সেই সাথে তো স্বামী নামক মানুষটাও আছে। তো সবকিছু দিয়েই কিন্তু একটা নারী তার সংসারে আটকিয়ে যায়। তো আমিও কিন্তু সে আমার সংসারের টানে, সন্তানের টানে কিন্তু আমি এখানে আটকিয়ে গিয়েছি। তো আমি জানি না যে এর পরের বার যদি এই মানুষটা সেম কাজ করে বসে, তাহলে তখন আমি নিজেকে আটকাতে পারবো কিনা। তো আমি হয়তোবা ওই সময়টাতে আর আমার এই মুখটাও আমি তাকে আর কোনোদিনও দেখাবো না। এ কথাটাও তাকে আমি বলে দিয়েছি। যাই হোক, পরিবর্তন হওয়া কোনো ব্যাপার না, পরিবর্তনটা নিজের কাছে। তো এদিক থেকে আমি পুরো বাসাটা ভালো করে মুছে নিয়েছি, পাপোশগুলো জায়গা মতো বিছিয়ে দিলাম। কাজ করতে করতে কিন্তু অনেক দূর চলে আসছি। আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলবো, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি অফ ক্যামেরাতে এখানে বেগুন চাকচাক করে কেটে নিয়েছি। মাছের মাথাটাও কিন্তু খুব ভালোভাবে আমি আর কি ধুয়ে নিয়েছি। তো আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা, আর সেই সাথে বেগুন ভাজা। আজকে সংসারে কাজগুলো করার পর আমার কাছে এত হালকা লাগছিল, বিশ্বাস করবেন না। আমাকে অনেক সময় অনেক আপুরা আমাকে আমার অনেক আগের ভিডিওগুলোতে বারবার কমেন্ট করতেন যে আপু তুমি এত কাজ করো, এত কাজ করো, এত কাজের ধৈর্য তুমি কোথা থেকে পাও? তো এই যে দেখতে পেলেন ইদানিং আমার কিছু ভিডিওর কথাবার্তা শুনে যে আমি নিজেকে এত কাজের মধ্যে ডুবিয়ে রাখি। তো সত্যি কথা বলতে আসলে কাজের মধ্যে যতক্ষণ নিজেকে ডুবিয়ে রাখবো ততক্ষণই আমি নিজেকে সুস্থ রাখতে পারি। তো হুটহাট করেই যেহেতু কিছুদিন পর পর আমাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সে জায়গা থেকে তখন কিন্তু আমি পুরাই একদম মেন্টালিটি সিক হয়ে পড়ি। নিজেকে কোনোভাবেই তখন আর কন্ট্রোল করতে পারি না, একটা অশান্তি তৈরি হয়ে যায় আমার সংসারে। তো আমি জানি না যে মহান আল্লাহ পাক কবে এই ধরনের অশান্তি থেকে আমাকে মুক্তি দিবেন। তো এদিক থেকে আমি যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, সে জায়গা থেকে আমি ডালটা ভালো করে ভেজে তারপরে এই তো ডালগুলো এখন ধুয়ে নিয়েছি। ভাতটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছিলাম। আসলে সংসারের এত এত কাজ, স্টেপ বাই স্টেপও যদি কাজগুলো করতে গিয়েছি, যদিও ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গিয়েছিল, বিশ্বাস করেন আপুরা, আমি ভিডিওটা ছোট করতে করতে আমি 22 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও আমি রেডি করতে পেরেছি। আসলে কাজ করতে গেলে মনে হয় যে কোনটা রেখে কোনটা কাটবো। যখন আর কি ভিডিও এডিট করতে বসি, আবার কাজ করতে গেলে মনে হয় যে এই কাজটা করছি, এটাও তো আমার একটা আসলে স্টেপ বাই স্টেপ যখন কাজগুলো করছি তখন এতটুকু হয়তো বা আপুদের সাথে শেয়ার না করলে কেমন দেখায়। তো সেই জায়গা থেকে একটু একটু করে ভিডিও শ্যুট করতে করতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আবার সেই ভিডিওটা কেটে ছেটে আপনাদের সাথে শেয়ার করতে গিয়েও দেখি যে ভিডিওটা কোনো মতেই আমি আর ছোট করতে পারি না। তো ওই জায়গা থেকে একটু একটু করে শেয়ার করতে করতেও কিন্তু ভিডিওটা লাস্টে গিয়ে দেখা যায় অনেকটা বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আসলে চেষ্টা করছি যে আমি নিজেকে আরও আরও ব্যস্ত করে তুলব। আমার সংসার, সন্তান এই ২টা জিনিস ছাড়া আমি আর কোনোভাবেই কোনো দিকে আমি টাইম লস করতে চাচ্ছি না। তো রেগুলার ভিডিও দিতে গেলেও কিন্তু আমার ব্যস্ততা অনেক থাকে, কারণ প্রতিদিন ভিডিও মেক করা, সেই সাথে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, সেই জায়গা থেকেও কিন্তু নিজেকে অনেক অনেক ব্যস্ত রাখতে হয়। তো এখন যেহেতু আসলে ওইভাবে ভালো লাগে না, কেন যেন ভিডিও দিতেও ইচ্ছা করে না, সেই জায়গা থেকে মনে হলো যে না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার অন্যরকম কিছু চিন্তাভাবনা আছে।
কি চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার কথাগুলো এখন বা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার না করি। আগে আমি নিজের থেকে ফাইনাল ডিসিশন নেই যে আদৌ আমি সেটা করতে পারবো কি পারবো না। তারপর না হয় আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন আমি ভালো করে মসলাগুলো কষিয়ে তারপরে এখানে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি। এটা ছিল কাতল মাছের মাথা। কাতল মাছের মাথাটা কিন্তু এমনিতে অনেক বড় হয়ে থাকে। জবা অনেকদিন যাবতই বারবার বলতেছিল যে, "আম্মু তুমি অনেকদিন ধরে মুড়ি ঘন্ট করো না। তো যেহেতু বড় মাছের মাথা বাসাতে আছে, তো তুমি ওটা নামিয়ে তারপরে ফ্রিজ থেকে নামিয়ে তুমি আজকে মুড়ি ঘন্ট করো।" তো যাই হোক যেহেতু বড় মেয়ে আবদার করেছে, তো চিন্তা করলাম যাই হোক বড় মেয়ের আবদারটাই আজকে রাখি। তো এখানে আমি কিন্তু এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন মাছের মাথা ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি ডাল দিয়ে দিলাম। ডালগুলো কিন্তু আজকে বেশি একদম গলাবো না, আস্তেই রাখবো। আর যদিও রান্নাটা ওইভাবে আমি ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করিনি। খুব শর্টকাট পদ্ধতিতেই রান্নাটা শেয়ার করেছি। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আজকে কিন্তু বাসার অনেক কাজ করেছি। তো সংসারে কাজকর্ম করলে কিন্তু আসলে নিজের কাছেও হালকা লাগে, শরীরটাও হালকা লাগে, মনটাও হালকা লাগে। আসলে সংসারটা যেহেতু আমার, এই কাজকর্মগুলোও আমার। এখানে আসলে অন্যের কাজ আমার কখনো পছন্দ হবে না। তো যাই হোক কাজ করার পর এত ভালো লাগছিল। তো অনেকদিন পর কিন্তু সংসারের কাজে আরকি মন দিয়ে সংসারের কাজগুলো করলাম। আর আজকের মুড়ি ঘন্টটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। যাই হোক একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার প্রতিটা আপুকে বলব, পরিস্থিতি যখন যে এরকমই হোক না কেন, এটা যেহেতু একটা মেয়ের বিয়ে হওয়ার পর সংসার লাইফটা কিন্তু সব মেয়েদের সুখের হয় না। সুখটাও কিন্তু ভাগ্যের একটা বিষয়। তারপর ওখানে ডিপেন্ড করে বিশেষ করে আমি যে মানুষটার সাথে সংসার করছি, সে আমাকে কতটা সুখে রাখতে পারবে। তো আসলে সব মেয়ের ভাগ্য তো আর একরকম হয় না। দিন শেষে গিয়ে ধৈর্য ধরতে হয়। অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে সংসারটাকে টিকিয়ে রাখতে হয়। তো সে জায়গা থেকে আমিও সেই ধৈর্যটা ধরে আছি। আমার আপুরা আমার মতো যারা বিপদে আছেন, তারাও আমার মতো এভাবে ধৈর্য ধরে কাজ করবেন। দেখবেন মন ভালো থাকবে। সংসার জীবনে আপনি সুখী। আসসালামু আলাইকুম।